আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রেল ট্রানজিট সমঝোতা নিয়ে একটি মহল মানুষকে ভুল বোঝাচ্ছে বললেন তথ্য প্রতিমন্ত্রী। সরকারি জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ মির্জা ফখরুলের। আজ থেকে চালু হলো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি। সব বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বন্ধ। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে স্বচ্ছতার সঙ্গে নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। রপ্তানি নীতি 2024-27 খসড়া অনুমোদন। এবং দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি গোয়েন্দা পুলিশ ও র্যাবের। হোলি আর্টিজানে নারকীয় জঙ্গি হামলার 8 বছরে স্বজনদের শ্রদ্ধা নিবেদন। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, শুধু ভারতই বাংলাদেশের রেলপথ ব্যবহার করবে না, বাংলাদেশও ভারতের রেলপথ ব্যবহার করবে। এই আঞ্চলিক যোগাযোগের ফলে বাংলাদেশ লাভবান হবে। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এই রেল যোগাযোগের ফলে দেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না, কারণ সমঝোতা অনুযায়ী অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের কোনো সুযোগ নেই। রেল ট্রানজিট সমঝোতা নিয়ে একটি মহল মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এই সংবাদ সম্মেলনের আয়োজন। শুরুতেই সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সহ একটি রাজনৈতিক দলের মিথ্যাচারের জবাব দেন তিনি। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন এবং সেখানে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতা স্মারকের বিষয়গুলোকে নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা। প্রতিমন্ত্রী বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী ভারত শুধু বাংলাদেশের উপর দিয়ে ট্রেন নিয়ে যাবে না, বরং বাংলাদেশও ভারতের উপর দিয়ে ট্রেন নিয়ে নেপাল ভুটান যাবে। এসব অর্জনকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও জানান মোহাম্মদ আলী আরাফাত। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। এই সমঝোতা স্মারকে বলা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল? তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামি চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। গোটা বিশ্ব রিজিওনাল কানেক্টিভিটির মাধ্যমে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির চিন্তা ভাবনা নতজানু বলেও মন্তব্য করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিওপলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, 3 নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস। অর্থাৎ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে ভারতের কাছে নির্ভরশীল করার জন্যই রেল ট্রানজিট নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে। তিনি বলেন, সরকারি সমঝোতা চুক্তি নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। অন্য অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বলেন, বিনা যুদ্ধে দেশের 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেয়া হবে না। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে। বিষয়গুলো আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কী পেরো সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটাতে আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার অভিন্ন পানি বন্টন চুক্তি সমাধানের মূল প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের 75তম পূর্তিতে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের চোখে ঘুম নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যারা নিজেরাই বিশ্বাস করে না তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির মধ্যে ঐক্য নেই, তাই দলটির আন্দোলন সফল হয় না উল্লেখ করে ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন তিনি। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি এই দুটা কি এক? পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না? জেনে নেন, সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। ফখরুল সাহেব বিভ্রান্তি সৃষ্টি করবেন না। তিস্তা পানি চুক্তি নিয়ে প্রতিবন্ধকতার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই যে তিস্তার পানি বলেন, সবাই বলে চুক্তি কেন হলো না। আমি আপনাদেরকে জানাতে চাই, তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার। আপনারা তো শুনেছেন, যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই করছে উঠেছেন মমতা, কলকাতা থেকে এই পানি আমরা দেব না। এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে তাকে রাজি করাতে হবে। তিনি এতদিন না বলে আসছেন, তাকে হাঁ করাতে হবে। তা না হলে ভারতের সংবিধানে আমরা অ্যালাউ করে না যে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে, এই সুযোগ নেই। ভারত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কড়া জবাব দেন সমাবেশে অংশ নেয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কারো কাছে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বিকিয়ে দেবে না, এ বিশ্বাস বাংলার 17 কোটি মানুষের এই আস্থা রয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আজ থেকে চালু হলো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। কি থাকছে এই স্কিমে, বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে যেটা কম তা কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। সেই অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। 30 বছর ধরে মাসে 2,500 টাকা মানদণ্ড ধরলে একজন কর্মচারী নিজ বেতন থেকে জমা হবে 9 লাখ আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও 9 লাখ টাকা, অর্থাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে 18 লাখ টাকা। যদি তিনি 75 বছর বয়সে মারা যান তাহলে 15 বছরে পেনশন পাবেন 1,12,19,400 টাকা, যা তার নিজ জমার 12.47 গুণ। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সহ সব রাষ্ট্রীয় মালিকানাধীন ও সরকারি ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন, পেট্রো বাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিএসটিআই সহ প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েল সহ সরকারের হাতে 50% বেশি শেয়ারের মালিকানা রয়েছে এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেয়া কর্মীরাও আর বিদ্যমান নিয়মে পেনশন পাবেন না। সরকার বলছে এই পেনশনের সুবিধা আজীবন মিলবে, এমনকি আছে এর অঙ্ক বৃদ্ধিরও সম্ভাবনা। পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত, নিরাপদ এবং আয়করমুক্ত। এই কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসেবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দপ্তরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে যোগ না দিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন দেশের সব রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখেন তারা। এছাড়াও নানা ধরনের প্রতিবাদী কর্মসূচিও পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এস এম আরিফের রিপোর্ট। অবসরকালীন পেনশনের পরিবর্তে সর্বজনীন পেনশন স্কিমে স্থানান্তর করাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই আন্দোলনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক নেতারা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাবে। সুনির্দিষ্ট ডিসকাশনের মাধ্যমে, আলাপ আলোচনা, মত বিনিময়ের মাধ্যমে সমাধান বেরিয়ে আসে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা সহ 7টি নতুন কর্মসূচি ঘোষণা করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, বৈষম্যমূলক ও মর্যাদা হানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর যে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থটা হলো যে আমি যদি কিস্তি দিতে পারি তাহলে আমি পেনশন পাবো, কিস্তি না দিলে পেনশন পাবো না। শিক্ষকদের দেখেন, আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো মর্যাদা ছাড়া তেমন কোনো কিছু নাই ওনাদের। তো ওনারা তো এটা, আমি মনে করি যে ওনাদের যে দাবি তো অবশ্যই এটা যৌক্তিক দাবি। এখন সেটা আমরা পড়তেছি, কারণ আমাদের পরীক্ষাগুলো কবে হবে শিওর নাই। এখন সরকার যদি এই দাবি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মেনে নেবে তত আমাদের জন্য ভালো হবে। তো দেখা যাচ্ছে যে ক্লাস পরীক্ষা সবকিছু অফ থাকলে সবকিছুই একটু একটু করে পিছিয়ে যাবে এবং কিছুটা শিশুজনে আমরা পড়েই যাব। একই দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়েছে। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকাল 9টা থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করলেও দুপুর 12টা থেকে সাবিপ্রবি শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতি পালন করে। আমাদের শিক্ষক সমাজের জন্য একটা খুবই বৈষম্যমূলক একটা আচরণ। আমরা যদি হিসাব করে দেখা একটা লম্বা সময়ের জন্য, তাহলে দেখা যায় যে অনেক সুবিধা কমে যায়। তো আমরা চাই এই প্রত্যয় স্কিমটা
কমপ্লিটলি বাতিল করা হোক। ময়মনসিংহে একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দুপুরে টিএসসির সামনে থেকে মৌন মিছিল সহকারে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সকালে সিনেট ভবনের সামনে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর হাবিবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। প্রশাসনিক সব ধরনের কাজকর্ম সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে 4 দিন অর্ধ দিবস এবং 1 দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন শেষে দাবি না মানায় আজ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। SM আরিফ, মাই টিভি। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন স্বচ্ছতার সঙ্গে পাশ হওয়া নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা সাংবাদিকদের জানান। তিনি আরও জানান, রফতানি নীতি 2024-27 খসড়া ও ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি 2024 খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 2024-25 অর্থ বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বৈঠকের শুরুতে জাপানের নাগাসাকি পিস পার্কে শান্তি স্তম্ভ স্থাপন করায় নাগাসাকির মেয়রের দেয়া সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। একই সঙ্গে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন দপ্তর থেকে প্রাপ্ত চ্যাম্পিয়ন পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক পরবর্তী সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি জানান, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে পাশ হওয়া নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট বাস্তবায়নের জন্য নজরদারি রাখতে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সফল নির্দেশনা দিয়েছেন মাননীয় মন্ত্রী সচিবগণকে। সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি, সঠিকভাবে বাস্তবায়ন সেই নির্দেশনা দিয়েছেন। বৈঠকে রপ্তানি নীতি 2024-27 খসড়ার অনুমোদন এবং ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি 2024 খসড়ার নীতিগত অনুমোদনের কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে উপস্থাপিত তাদের বিষয়টি ছিল শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বা শিফট আইন 2024 খসড়া নীতিগত অনুমোদন। এটি আজকে সবাই উপস্থাপিত হওয়ার পর আপনারা জানেন যে এটি মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে বললেন যে এটি ওনার নামে হবে না, এটি এখন ওনার নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024 এই নামে অনুমোদিত হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশে আর কখনো জঙ্গি উত্থানের কোনো সুযোগ নেই। এমনকি সাইবার জগতে তাদের তৎপরতা থাকলেও তা নজরদারিতে আছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সকালে হোলি আর্টিজান হামলার 8 বছরে গুলশানে নিহতদের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তারা। দুপুরে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দেশের নিহতদের স্বজন, রাষ্ট্রদূত সহ কূটনীতিকরা। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর রিপোর্ট। ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় 8 বছর আগে এখানে নৃশংসভাবে হত্যা করা হয় 18 জন বিদেশি সহ 22 জনকে। জঙ্গি হামলায় সেই দিন নিহত হন 2 চৌকস পুলিশ সদস্য। 2016 সালের এই দিন রাত 9:20 গুলশানের হোলি আর্টিজান বেকারির লোমহর্ষক জঙ্গি হামলার ভয়ানক স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় নিহতর পরিবার ও পরিজনদের। বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজ করতে এসে সেদিন সেসব বিদেশি নিহত হন। তাদের স্মরণে শ্রদ্ধা জানাতে সকালে গুলশানের 79 নম্বর রোডের সেই স্থানে আসেন নিহত স্বজনসহ স্ব-স্ব দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা।
নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে বর্তমানে দেশের জঙ্গি অবস্থান নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে, কিন্তু আপনারা অবগত আছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনোই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনোই হবে না। থেকে এবং আরও অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্য যে সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম হব। আর এই ঘটনায় 7 জঙ্গিকে 2019 সালে সন্ত্রাস বিরোধী আইনে আদালত মৃত্যুদণ্ডিত করলেও আসামিদের আপিলের প্রেক্ষিতে গত বছর আমৃত্যু কারাদণ্ডের রায় দেয় উচ্চ আদালত। অবুসতপু, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে নবনিযুক্ত 3 দেশের রাষ্ট্রদূতরা পৃথক পরিচয়পত্র পেশ করেছেন। সকালে বঙ্গভবনে তারা এই পরিচয়পত্র তুলে দেন। বাংলাদেশে নিযুক্ত 3 জন অনাবাসিক রাষ্ট্রদূত হলেন ইউরোপের বাল্টিক অঞ্চলের লিথুয়ানিয়া প্রজাতন্ত্রের ডায়ানা মিকেভিসিয়েন, গ্রিসের এলিকো কৌৎসোমিটোপুলু এবং দক্ষিণ পূর্ব আফ্রিকান দেশ মালাউইয়ের লিওনার্ড মেনগেজি। এ সময় রাষ্ট্রদূতের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব দেয়। ঢাকায় থাকাকালে এসব দেশের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এদেশের ব্যবসা বাণিজ্যের সকল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান তিনি। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে, ফলে সারা দেশে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা আগামী 5 দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বৃষ্টির ধারাটা কখনো কখনো মুষলধারে হবে, কখনো কখনো থেমে থেমে বৃষ্টিপাত হবে। মোটামুটি 3, 4, 5 তারিখ পর্যন্ত এভাবে দেশের উপর এই পরিস্থিতিটা বিদ্যমান থাকবে। টানা 2 দফা বন্যা শেষে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও ভারতের মেঘালয়, আসামের ভারী বর্ষণের ফলে ইতোমধ্যে সিলেটে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও সুনামগঞ্জের জাদুকাটা নদীর পানি। সুরমা নদী সকাল 6টার মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। সকাল 9টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ শহর পয়েন্টে সুরমা নদী সকাল 9টা থেকে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জের শক্তিয়ার খলায় জাদুকাটা নদীর পানিও বেড়েছে। বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে বাংলাদেশ সেনা প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় ভারতীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানায়। সাক্ষাৎকালে তারা 2 দেশের বাহিনীদ্বয়ের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রেল ট্রানজিট সমঝোতা নিয়ে একটি মহল মানুষকে ভুল বোঝাচ্ছে বললেন তথ্য প্রতিমন্ত্রী। সরকারি জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ মির্জা ফখরুলের। আজ থেকে চালু হলো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ।
মন্ত্রণালয় ও বিভাগগুলোকে স্বচ্ছতার সঙ্গে নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রী। রপ্তানি নীতি 2024-27 খসড়া অনুমোদন। এবং দেশে জঙ্গিবাদ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি গোয়েন্দা পুলিশ ও র্যাবের। হোলি আর্টিজানে নারকীয় জঙ্গি হামলার 8 বছরে স্বজনদের শ্রদ্ধা নিবেদন। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।